হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে আমার প্রথম ক্লাস, ঠিক আছে, ইউটিউবে। তো তোমাদেরকে আমি ফার্স্ট দিন বোঝানোর চেষ্টা করব যে নিউটনের মানে গতির যে নিয়মাবলী, ঠিক আছে, মানে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে যে এই লজ অফ মোশন, গতির নিয়মাবলী, সেটা আজকে তোমাদেরকে বোঝাবো। মানে যেখানে নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র নিয়ে কথা বলা আছে। তোমরা অলরেডি ক্লাস 7-এ একবার পড়ে ফেলেছিলে যে নিউটনের গতিসূত্রগুলো কী ছিল, কিন্তু ক্লাস 11-এ এসে তোমাদেরকে আরেকটু ডিটেলসে বোঝানো হবে, ঠিক আছে? আহ, তাহলে ফার্স্টে আমি একটা ইতিহাস বলি। মানে ফার্স্টে প্রায় আজ থেকে প্রায় 2300 বছর আগে একজন বিজ্ঞানী ছিলেন। মানে সরি, বিজ্ঞানী বলছি, একজন গ্রিক দার্শনিক ছিলেন অ্যারিস্টটল। তিনি মনে করতেন যে কোনো বস্তুর গতি বজায় রাখতে হলে, মানে কোনো বস্তুকে সচল রাখতে হলে তার উপর বল প্রয়োগ করতে থাকতে হবে, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে গ্যালিলিও তিনি বলেছিলেন যে কোনো বস্তু যখন চলতে থাকে তখন সেই গতির এগেনস্টে একটা বল কাজ করে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। অ্যারিস্টটল এই ঘর্ষণ বলটাকে মানে উপেক্ষা করেছিলেন এবং তিনি মানে বলের সংজ্ঞা দিয়েছিলেন। কিন্তু গ্যালিলিও বলেছিলেন না, যখন একটা বস্তু সচল হয় তখন তার গতির এগেনস্টে একটা, গতির বিরুদ্ধে একটা বল কাজ করে, সেটা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? এবং সেই ঘর্ষণ বলটা যদি কাজ না করে তাহলে বস্তু সমবেগে চলতে থাকবে, সেটা গ্যালিলিও বলেছিলেন। এবং পরবর্তীকালে নিউটন তার প্রথম গতিসূত্রের মাধ্যমে গ্যালিলিওর এই যে থিওরিটি ছিল সেটাকে তিনি সত্য প্রমাণিত করেন। তো নিউটনের গতিসূত্র আমরা সবাই জানি যে কী ছিল। প্রথম গতিসূত্র সেটা হচ্ছে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু যে বেগে চলছিল সেই বেগে চিরকালই চলতে থাকবে যতক্ষণ না বাইরে থেকে কোনো বল প্রয়োগ হবে, ঠিক আছে? তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যেটা অ্যাকচুয়ালি জানতে পারি সেটা হচ্ছে ইনার্সিয়া, ঠিক আছে, মানে হচ্ছে জড়তা, ঠিক আছে? জড়তা নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানতে পারি, ঠিক আছে? তো জড়তা হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম যেই ধর্মের জন্য পদার্থ তার অবস্থা পরিবর্তনকে বাধা দেয়, ঠিক আছে? এমন একটা ধর্ম, পদার্থের ধর্ম, যার কারণে পদার্থ তার অবস্থা পরিবর্তনকে বাধা দেয়, ঠিক আছে? এর মানে হলো যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সে তার স্থিরতা বজায় রাখার চেষ্টা করবে, অথবা কোনো বস্তু যদি গতিশীল থাকে সে তার গতিশীলতা বজায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরো তুমি একটা স্থির বাসায় আছো। সরি, প্রথমে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ফ্যানের। হ্যাঁ, ধরো একটা ফ্যান চলছে, ফ্যানের সুইচটা তুমি অফ করে দিলা, সেক্ষেত্রে কী হবে দেখা যাবে? ফ্যানটা কি সাথে সাথে অফ হয়ে যাবে? না, ফ্যানটা কিছুক্ষণ চলবে, আস্তে আস্তে তার গতিটা স্লো হতে হতে একটা টাইম আসবে যখন ফ্যানটা অফ হয়ে যাবে, ঠিক আছে? এর এর কারণই হচ্ছে জড়তা, ঠিক আছে? জড়তা ধর্মের জন্যই ফ্যানটা তার গতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। অথবা তুমি ধরো একটা বাসে আছো, স্থির বাসে, বাসটা হঠাৎ চলতে থাকলে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে একটু পেছনের দিকে ঝুঁকে যায়, এটাও পদার্থের জড়তা ধর্মের কারণেই হয়, ঠিক আছে? তো জড়তা ৩ ধরনের হয়। একটা হচ্ছে স্থিতি জড়তা, ঠিক আছে? স্থিতি জড়তা, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আমি ডেফিনেশন লিখছি না, ঠিক আছে? স্থিতি জড়তা হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম যার জন্য পদার্থটা তার মানে বস্তুটা তার স্থিরতা বজায় রাখার চেষ্টা করে, ঠিক আছে? যেরকম ওই বাসের আমি এক্সাম্পল দিলাম যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হঠাৎ বাস চলতে লাগলো, ব্যক্তিটা পিছনে সরে যায়। মানে স্থিতিচার্যের জন্য সে তার স্থিরতা বজায় রাখার চেষ্টা করে, ওই কারণে সামান্য একটু পেছনে ঝুঁকে যায়, ঠিক আছে? আর একটা হচ্ছে গতিজাদ্য, ঠিক আছে? গতি জড়তা, যা যেই ধর্মের জন্য বস্তু তার গতিশীলতা বজায় রাখার চেষ্টা করে। আবার বাসের এক্সাম্পল দিয়ে আমি বলছি, ধরো একটা বাসে চলছে, হঠাৎ বাসটা ব্রেক কষে দিল, তাহলে কি হবে? যে ব্যক্তিটা একটু সামনের দিকে ঝুঁকে একটু সামনের দিকে ঝুঁকে যায়, ঠিক আছে? এর কারণ হচ্ছে গতিজাতদের জন্য ব্যক্তিটা তার গতিশীলতা বজায় রাখার চেষ্টা করে। অথবা তুমি একটা জিনিস খেয়াল করবে, যখন ট্রেন চলছে, স্টেশনে ট্রেন চলতে চলতে একটু সময়ের পর থামে, তো এবার ধরো কোনো ব্যক্তি ট্রেন থেকে হঠাৎ লাফ মেরে দিল, চলন্ত ট্রেন থেকে, তাহলে কি সামনের দিকে একটু ঝুঁকে পড়ে যায়, ঠিক আছে? এর কারণই হচ্ছে গতিজাড্য, মানে গতি জড়তা, যার জন্য সে তার গতিশীলতা বজায় রাখার চেষ্টা করে, ঠিক আছে? ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার দিক জড়তা, ঠিক আছে? এটা আমি বোঝাচ্ছি। ধরো একটা গাড়ি বাঁক নিচ্ছে, ঠিক আছে? বাঁক নিচ্ছে মানে ধরো একটা রাস্তা এরকম আছে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে গাড়ি, গাড়িটা বাঁক নিচ্ছে, এভাবে বাঁক নিচ্ছে, ঠিক আছে? তখন বাঁক নেওয়ার কারণে, ঠিক আছে, গাড়িটা যখন এইদিকে বাঁক নিবে তখন এই ভেতরে যেই মানে লোকগুলো আছে সেগুলো না, সেই ব্যক্তিগুলো এইদিকে ঝুঁকে যাবে, কারণ দিক জড়তার জন্য সে তার দিকটাকে মানে সেম জায়গায় বজায় রাখার চেষ্টা করছে, যার কারণে গাড়ি যখন এইদিকে বাঁক নিচ্ছে, এইদিকে বাঁক নিচ্ছে, তখন ব্যক্তিটা এইদিকে ঝুঁকে যাবে। অথবা যদি এরকম হয়, রাস্তাটা যদি এরকম হয় এবং গাড়িটা এভাবে বাঁক নিচ্ছে, ঠিক আছে, তাহলে ব্যক্তিটা মানে যে ভেতরে যারা আছে তারা এইদিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করবে, এটা হবে দিক জড়তার জন্য, ঠিক আছে? মানে সে তার যে পজিশন, তার যে দিক, সেই দিকটা বজায় রাখার চেষ্টা করছে,
ঠিক আছে? এটা হচ্ছে বস্তুর জড়তা ধর্ম। ঠিক আছে? তার মানে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যেটা জানতে পারি সেটা পদার্থের জড়তা সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে? এরপরে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো। ঠিক আছে? সেটা হচ্ছে মোমেন্টাম, মানে হচ্ছে ভরবেগ। মোমেন্টাম ইম্পর্টেন্ট জিনিস এটা। লেখা পড়ছে না। যাই হোক। ঠিক আছে? তো মোমেন্টামটা কি? ঠিক আছে? মোমেন্টামের যে ডেফিনেশন তোমরা অলরেডি জানো, তোমরা মাধ্যমিক লেভেলে পড়ে নিয়েছো যে গতি আর ভর এবং বেগের মানে কম্বিনেশনে বা সমন্বয়ে যে কোনো বস্তুর মধ্যে গতীয় ধর্মের সৃষ্টি হয় সেটাকেই ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় সেটাকে ভরবেগ বলে। ঠিক আছে? তার মানে ভরবেগকে আমরা এভাবে লিখতে পারি, পি ভেক্টর ইকুয়ালস টু এম ডট ভি ভেক্টর। ঠিক আছে? তার মানে ভর আর বেগের যে ডট প্রোডাক্ট সেটাই হচ্ছে ভরবেগ। ঠিক আছে? এবং যে বেগের যে ডাইরেকশনটা হবে, মানে যেই দিকে বেগ হবে সেই দিকে ভরবেগের দিকটা হবে। ঠিক আছে? ভেক্টর প্রোডাক্টের মাধ্যমে সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে? ভরবেগের যে ইউনিট সেটা হবে তোমার, যে ইউনিটটা সেটা হবে তোমার ইউনিটটা কি, যেটা ভরের ভরের ইউনিট কি কেজি, আর বেগের ইউনিট কি মিটার পার সেকেন্ড, মানে এখানে সেকেন্ড ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ভরবেগের ইউনিট। ঠিক আছে? আর যে যে ডাইমেনশন, ঠিক আছে, মানে মাত্রা, সেটা হবে আহ, ভরের মাত্রা তোমার হয় যেটা হয় সেটা হচ্ছে এম, এম লিখি আমরা। আর বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে? তার মানে এটাকে আমরা লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে? ঠিক আছে। আর যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে, গতিশক্তি মানে আমরা ইংলিশে যেটাকে বলি কাইনেটিক এনার্জি। ঠিক আছে? ছোট করে আমি লিখছি কে ডট ই, মানে হচ্ছে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি এম ভি ডট ভি। ঠিক আছে? তাহলে আচ্ছা সরি, এখানে একটু ভুলে গেছে। ঠিক আছে? হাফ এম 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 স্কোয়ার ডট ভি স্কোয়ার এম, কেন আমি নিয়ে এলাম আমি বলছি। ঠিক আছে? তারপরে এটাকে আমরা এভাবে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই এম। ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারি এম ভি মানে কি, মানে হচ্ছে ভরবেগ। তার মানে আমি লিখতে পারি পি স্কোয়ার বাই এম। ঠিক আছে? এবার আমি যদি এটাকে ঠিকভাবে সিম্পলিফাই করি তাহলে লিখতে পারি টু এম, কাইনেটিক এনার্জিকে আমি ই আকারে লিখছি। ঠিক আছে? এনার্জি। ঠিক আছে? তারপরে এটাকে আমি লিখতে পারি পি ইকুয়ালস টু রুট ওভার টু এম ই। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এটা। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার আমি পরবর্তী টপিকে চলে আসবো, সেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে বুঝবে। ঠিক আছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমাদেরকে এটাই বলে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে? তার মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সরল সহজ এক্সাম্পল। সেটা হচ্ছে ধরো একটা বল আছে। ঠিক আছে? একটা বল স্থির আছে। তার তাহলে গতিবেগ কত হবে? একটা স্থির বল গতি কত হবে? শূন্য হবে। একটা বল, সরি আঁকতে পারলাম না। ঠিক আছে? যেটা স্থির আছে, ঠিক আছে, এক সেকেন্ড, স্থির আছে। ঠিক আছে? তাহলে তার গতিবেগ কত হবে? জিরো, অবভিয়াসলি জিরো হবে। তার মাত্রা ভরবেগ হবে এম ইকুয়ালস টু এম ডট ভি ভি, তাহলে জিরো, তাহলে মানে মোমেন্টাম ভরবেগ জিরো হবে। কিন্তু যখন আমি ওই বস্তুটার উপরে লাথি মারলাম, এফ বল প্রযুক্ত করলাম, তখনই বস্তুটা, ঠিক আছে, একটা একটা বেগ নিয়ে গতিশীল হতে থাকলো। তার মানে তার ভরবেগ কত হবে? নিশ্চয়ই তার ভর হবে, তার যদি মাস যদি এম হয়, ভেলোসিটি যদি ভি হয়, তাহলে ভরবেগ পাওয়া যাবে অবশ্যই এম ভি। ঠিক আছে? তার মানে তার কিছু ভরবেগের পরিবর্তন হলো। প্রথমে তার ভরবেগ জিরো ছিল, আমি যখনই তার উপর বল প্রয়োগ করলাম, ঠিক আছে, তখন সে গতিপ্রাপ্ত হলো। তার মানে তার একটা ভরবেগ তৈরি হলো। তার মানে ভরবেগের পরিবর্তন হলো। প্রথমে জিরো ছিল, তারপরে হলো এমভি, তার মানে তার ভরবেগের পরিবর্তন হলো। এটাই নিউটনের গতিসূত্র, কিছুই নেই এর মধ্যে। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে? এটাই নিউটনের গতিসূত্র। এটাই যেটা তোমাকে এক্সাম্পল দিলাম। ঠিক আছে? এটাই নিউটনের গতিসূত্র, আর কিছুই নেই। ঠিক আছে? তো নিউটনের গতিসূত্র আমাদের এটাই বলে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, ঠিক আছে, তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে? এখানে ভরবেগের পরিবর্তনকে আমি লিখতে পারি ডেল পি। ডেল পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন হচ্ছে বাই ডেল টি। ঠিক আছে? ডেল টি মানে যে সময়টা প্রথমে জিরো টাইম ছিল, হ্যাঁ, জিরো থেকে টি টাইমে আমি তার উপর বল প্রযুক্ত করলাম। ঠিক আছে? এখানে মানে ডেল টি টাইমের জন্য কতটা পরিমাণ ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে প্রযুক্ত বল। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এটা আমি গাণিতিকভাবে লিখতে পারি এফ ভেক্টর ইকুয়ালস টু লিমিট ডেল টি ট্যান্স টু জিরো ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি। ঠিক আছে? তোমরা যদি লিমিট চ্যাপ্টার করে থাকো ম্যাথে, তাহলে তোমরা এটা ভালো করে বুঝতে পারবে যে কেন আমি এটা করছি। ঠিক আছে? ইকুয়ালস টু আমি লিখতে পারি ডিপি বাই ডিটি। ঠিক আছে? এভাবে লিখতে পারি ম্যাথমেটিক্যালি। ঠিক আছে? তোমরা যদি লিমিট চ্যাপ্টার করে থাকো এটা ভালো করে বুঝতে পারবে, এবং আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি
যে লিমিট টি টেন্ডস টু জিরো মানে কি, মানে হচ্ছে ডেল্টা টি টেন্ডস টু জিরো, মানে এর মানে হচ্ছে টি এর ভ্যালু জিরোর কাছাকাছি, কিন্তু পুরোপুরি জিরো না, ঠিক আছে, মানে টি এর ভ্যালু, সময়ের ভ্যালু জিরোর কাছাকাছি এক্সিস্ট করে, ঠিক আছে। তার মানে টি এর যে অ্যাকচুয়ালি ভ্যালু সেই ভ্যালুটা তোমার 0.001 সেকেন্ড, ঠিক আছে, হবে তার জন্য, ঠিক আছে, এই সময়ের জন্য যে পরিমাণ ভরবেগের পরিবর্তন হচ্ছে এই ক্ষুদ্র টাইমের জন্য, সেটাই হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে, বুঝতে পারলা? আর এটাকে আমরা এভাবে লিখতে পারি ডিপি বাই ডিটি, ডেল্টা টি ক্ষুদ্র সময়ের জন্য যে পরিমাণ তার ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, এটাই নিউটনের গতিসূত্র, আর কিছু এখানে ক্রিটিক্যাল নেই। যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ডাউট সলভ করে দিব, ঠিক আছে। এবার এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ইম্পালস, ঠিক আছে, এটা তোমাদেরকে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যত সহজভাবে সম্ভব, ঠিক আছে। ইম্পালস মানে হচ্ছে মানে আঘাত, এটা বেঙ্গলি মানে হচ্ছে আঘাত, ঠিক আছে। ইম্পালস মানে হচ্ছে কোনো বস্তুর ওপর ক্ষুদ্র সময়ের জন্য যে বড় পরিমাণের মানে হিউজ অ্যামাউন্টে যে বলটা প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে ইম্পালস। ইম্পালসে যে মানে আঘাতকে আমরা যেভাবে লিখতে পারি, আঘাত মানে হলো ডেল্টা এফ, সরি, এফ ভেক্টর ইকুয়াল ইন্টু ডেল্টা টি, মানে ডেল্টা টি টাইমের জন্য যে পরিমাণ ওই বস্তুটার উপর বল প্রযুক্ত হচ্ছে সেটাই হচ্ছে আঘাত, ঠিক আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলছি। ধরো যেরকম হয় ক্রিকেট গ্রাউন্ডে যখন আমরা যখন কোনো বলকে ক্যাচ নিই, আকাশে যে বলটা আছে সেই বলটা যখন আমাদের হাতে আছে, আমরা যখন হাতটাকে না সরিয়ে কম সময়ের মধ্যে ক্যাচ নেওয়ার চেষ্টা করি তখন কী হয় যে হাতে আমাদের আঘাত লাগে, ঠিক আছে। কিন্তু ওই বলটাকেই যদি আমরা একটু হাতটাকে নিচে নামিয়ে একটু লং টাইম ধরে বলটাকে ধরার চেষ্টা করি তাহলে আমাদের হাতে আঘাতটা কম লাগে। যখন আমরা একটু নিচু করে নেওয়ার চেষ্টা করি বলটাকে, ক্যাচ নেওয়ার চেষ্টা করি তখন হাতে আঘাতটা কম লাগে। এটা কেন হয় বলবো? কারণ হচ্ছে ইম্পালস, আঘাত, ঠিক আছে। তো ইম্পালসটাকে আমরা এভাবে বলতে পারি, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনকেও ইম্পালস বলা হয়। ভরবেগের পরিবর্তন একটু আগেই তোমাদেরকে বললাম যে ভরবেগের পরিবর্তনটা কি, পরিবর্তনকেও ইম্পালস বলা হয়, ঠিক আছে, ঠিক আছে। তো মানে আমি যখন লং টাইম ধরে বলটাকে মানে হাতটাকে নিচু করে বলটাকে ক্যাচ নেওয়ার চেষ্টা করছি তখন কিন্তু ভরবেগের পরিবর্তনের জন্য টাইমটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে, তার মানে আমার হাতে আঘাতটা কম লাগছে, ঠিক আছে। মানে ডেল্টা টি টাইমের জন্য যে পরিমাণ কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে আঘাত অথবা ইম্পালস, ঠিক আছে, এখানে ক্রিটিক্যাল কিছুই নেই, বুঝতে পারলাম, ঠিক আছে। এরপরে আমি চলে আসবো নিউটনের তৃতীয় গতিসূত্র, ঠিক আছে, এটা একটু ভালোভাবে বুঝবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। নিউটনের তৃতীয় গতিসূত্র আমাদেরকে এটাই বলে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল কাজ করে, ঠিক আছে। ডেফিনেশন তো তোমরা পড়েইছো, কিন্তু ডেফিনেশনের মানে অনেকে বুঝতে পারে না। আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরো তুমি একটা দেওয়ালকে খুব জোরে আঘাত দেওয়ার চেষ্টা করছো, কিন্তু দেওয়ালে তোমার ওপর সমান এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, আর কিছুই না। মানে ধরো নিউটনের গতিসূত্রকে আমরা এভাবে লিখতে পারি, এ ভেক্টর এ বি অলসো মাইনাস এ ভেক্টর বি এ, ঠিক আছে। তার মানে এ বস্তু দ্বারা বি বস্তুর ওপর প্রযুক্ত ক্রিয়া এবং বি বস্তু দ্বারা এ বস্তুর ওপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল, ঠিক আছে, দুটোই ইকুয়াল হবে কিন্তু অপোজিট হবে। অপোজিটের কারণেই আমরা এখানে নেগেটিভ সাইন দিয়েছি, ঠিক আছে, মানে বিপরীত হবে, ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীতমুখী, ওই কারণেই আমরা এখানে নেগেটিভ সাইন দিয়েছি, কিন্তু দুটোই সমান হবে, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি সেটা বলে দিই, নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু দুটো আলাদা বস্তুর ওপর কাজ করে, একই বস্তুর ওপর নিউটনের তৃতীয় গতিসূত্র কখনো কাজ করে না, ঠিক আছে। এবং ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই সময় ঘটবে, এরকম না যে ক্রিয়া আগে ঘটবে প্রতিক্রিয়া তারপরে ঘটবে, এরকম না, দুটো সেম টাইমেই ঘটে, ঠিক আছে। হুম, এবং একটা গুরুত্বপূর্ণ কথা যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ নীতি সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। নিউটনের ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি এফ ইকুয়ালস টু এ বি মাইনাস এফ বি, সরি, বি এ বাই, হ্যাঁ সরি, বি এ, ঠিক আছে। তার মানে এটাকে আমি নিউটনের সেকেন্ড লতে আমি বলেছিলাম যেটা ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে যে ভরবেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে প্রযুক্ত বল। তার মানে আমি এটাকে লিখতে পারি ডেল এ বি বাই টি ইকুয়ালস টু মাইনাস ডেল বি এ বাই ডেল টি, ঠিক আছে, বুঝতে পারলে তো এটা কি? যাই হোক, তাহলে আমরা লিখতে পারি ডেল এ বি ইকুয়ালস টু মাইনাস ডেল পি এ, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে, ঠিক আছে, যতটা পরিমাণ একটা বস্তুর ভরবেগ যতটা কমবে, ঠিক আছে, অন্য বস্তুর ভরবেগ ততটা বাড়বে, ঠিক আছে, ওই কারণে নেগেটিভ সাইন, মানে এখানে ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলা হচ্ছে, ঠিক আছে। মানে ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, দুটি দুটো বস্তু আছে, ঠিক আছে, দুটি বস্তু, ঠিক আছে, গতিশীল, আলাদা আলাদা গতিবেগ নিয়ে, ঠিক আছে, ভি ভি ওয়ান ভি টু, ঠিক আছে। কিন্তু যখন তারা সংঘর্ষ করলো, যখন তারা একে অপরকে ধাক্কা মারলো তারপরে তাদের গতিবেগ চেঞ্জ হয়ে গেল। আমি ধরে নিলাম প্রথমে বস্তুটা হলো ইউ ওয়ান,
আর সেকেন্ড বস্তুটার Q2 হলো। মানে যখন তারা আঘাত করলো তখন তো তাদের ভরবেগের পরিবর্তন হলো, তাই না? কারণ আ তাদের আ আ তাদের বেগ আলাদা, আলাদা হয়ে গেল। তার মানে তাদের ভরবেগ পরিবর্তন হয়ে গেল। মাসটা সেমই থাকবে, তাদের ভরটা সেমই থাকবে। কিন্তু আঘাতের পর তাদের গতিটা আলাদা হয়ে যাবে। প্র্যাকটিক্যালি ব্যাপারটা ভেবে দেখো। ঠিক আছে? তার মানে কি তাদের ভরবেগের পরিবর্তন হবে। মানে নিউটনের তৃতীয় গতির সূত্রে এটাই বলে যে একটা বস্তুর ভরবেগ যতটা কমবে, অন্য বস্তুর ভরবেগ ততটা বাড়বে। ঠিক আছে? এখান থেকে আমরা গাণিতিকভাবে বুঝতে পারি। একটার ভরবেগ যতটা কমবে, অন্যটার ভরবেগ ততটা বাড়বে। ঠিক আছে? অথবা আমরা এভাবে লিখতে পারি প্লাস ডেল PA ইকুয়ালস টু 0। তার মানে এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলা হচ্ছে। আরেকটা জিনিস আমি বলে দিই, ঠিক আছে? যে এখানে প্রযুক্ত বাহ্যিক বল কোনো বস্তুর উপর কখন 0 হবে? ম্যাথমেটিক্যালি বলো। তোমরা ডেরিভেটিভে করেছো। কখন 0 হবে? 0 তখনই হবে যখন p কনস্ট্যান্ট হবে। p যখন যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেরিভেটিভ 0 হবে। ঠিক আছে? তার মানে f এক্সটার্নাল যদি 0 তখনই হবে যদি p ধ্রুবক হয়। ঠিক আছে? যদি p ধ্রুবক হয়। ধ্রুবক মানে কি? মানে প্রাথমিক ভরবেগ এর যা ছিল অন্তিম ভরবেগ সেম। ঠিক আছে? p ধ্রুবক মানে হচ্ছে এর প্রাথমিক ভরবেগ p ইনিশিয়াল ইকুয়ালস টু p ফাইনাল। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জড়তা সম্পর্কে জানতে পারি, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগ সম্পর্কে জানতে পারি এবং তৃতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ নীতি সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে? তাহলে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। ঠিক আছে? কারণ এই টাইপের ভিডিও আমি বানাতে থাকবো। ঠিক আছে? তাহলে আমি লিখে দিয়েছি নিউটনের ফার্স্ট ল জড়তা, সেকেন্ড ল থেকে ভরবেগ এবং থার্ড ল থেকে ভরবেগের সংরক্ষণ নীতি সম্পর্কে জানতে পারি। ঠিক আছে? এটাই।